আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর আমরা উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দ্বিতীয় অধ্যায় আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এর 6-এর ঘ নম্বর অঙ্কটা আমরা আজকে করব। 6-এর ঘ নম্বর অঙ্কটা করব। আংশিক ভগ্নাংশে প্রকাশের 4টা ধাপ আছে। 4টা ধাপের মধ্যে 3 নম্বর ধাপ, আমরা এই ঘ অঙ্কটাকে 3 নম্বর ধাপ বিবেচনা করতে পারি। এই অঙ্কটা কিন্তু মোটামুটি পরীক্ষায় আসার জন্য খুবই আদর্শ একটা অঙ্ক। তো আমরা এই অঙ্কটা করব। তো আমরা জানি যে আংশিক ভগ্নাংশে প্রকাশ হচ্ছে একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগ বা বিয়োগফল আকারে প্রকাশ করা, অথবা যোগফল আকারে প্রকাশ করা। আমরা বিয়োগফল বলতে পারি না, বিয়োগফলও আসে, কিন্তু প্রাথমিকভাবে আমাদের সেটা যোগ আকারেই লিখতে হয়। যে 6-এর ঘ, আমরা অবশ্যই এই অঙ্কটাকে ধরব। আমরা ধরি x² মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x² প্লাস 4। শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে যে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের প্রথমেই কিন্তু, যেহেতু আমরা একাধিক আংশিক ভগ্নাংশ সমষ্টি আকারে প্রকাশ করব, আমাদের কয়টা পদ হবে বা কয়টি ভগ্নাংশ হবে সেটা আগে নির্ণয় করতে হবে। তো আমরা যদি দেখি কয়টি ভগ্নাংশ হবে, তার জন্য আমাদের এটা নির্ভর করবে এই যে গুণনীয়কগুলো আছে, এই গুণনীয়কগুলার সম্পূর্ণটার উপর পাওয়ার কত আছে। আমরা এখানে একটা 1 দেখতে পাচ্ছি, কোনো কিছু না থাকলে আমরা এটাকে 1 ধরে নিতে পারি। এখানে 1, তাহলে 1 1 2, তাহলে এখানে পদ হবে 2টি, অর্থাৎ ভগ্নাংশ হবে 2টি। তাহলে আমরা 2টি ভগ্নাংশের জন্য 2টি জায়গা নিচ্ছি। তাহলে নিচে হরগুলো লিখব x প্লাস 1, আর এইদিকে আমরা পাচ্ছি x² প্লাস 4। এখন লবে কি হবে? এখানে যদি আমরা দেখি যে এই জায়গায় গুণনীয়কগুলোর কোনো পুনরাবৃত্তি হয়নি, প্লাস যে চলক আছে চলকের পাওয়ার কিন্তু 1-এর বেশি নয়, তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা লবে কি ধরে নেব? 1 ধরে নেব। লবে আমরা a ধরে নেব, সরি। আর এইখানে যদি আমরা দেখি যে x-এর পাওয়ার 1-এর থেকে বেশি আছে, তাহলে একটা চলক তো ধরবো, তার সাথে x ধরে অতিরিক্ত আর একটা আমরা ধ্রুবক ধরবো। অর্থাৎ একটা ধ্রুবকের সাথে চলক থাকবে এবং অতিরিক্ত আর একটা ধ্রুবক থাকবে। তাহলে এটা কিন্তু আমাদের ডিভাইড করা হয়ে গেছে। অর্থাৎ আমরা দুইটা, এই যে ভগ্নাংশটি আছে, এই ভগ্নাংশটিকে আমরা দুইটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব বা প্রকাশ করতে পারবো, তাহলে কিন্তু সেটা আংশিক ভগ্নাংশে প্রকাশ হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এর পরের নিয়ম হচ্ছে যে এই সমীকরণকে আবার এই সমীকরণের যে বাম পক্ষের যে হর আছে সেই হর দিয়ে গুণ করব। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে 1 নংকে x প্লাস 1 ইন্টু x² প্লাস 1 দ্বারা গুণ করে পাই। এটা দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা বোঝার খাতিরে আমরা একটু সম্পূর্ণটাই গুণ করব। x² মাইনাস 4x, কলমটা আসলে ডিস্টার্ব দিচ্ছে, আমরা এই কলমটা একটু চেঞ্জ করি। তাহলে গুণ করে পাই। আমরা যদি দেখি যে যেহেতু উভয় পক্ষকে গুণ করব, x² মাইনাস 4x মাইনাস 7, বাম পক্ষটা আগে লিখতে হবে, x প্লাস 1 x² প্লাস 4। তো আমরা এটাকে গুণ করব এই যেটা সম্পূর্ণটা দিয়ে, অর্থাৎ x প্লাস 1 ইন্টু x² প্লাস 1। অনুরূপভাবে আমরা যদি দেখি ডান দিকেও কিন্তু গুণ করব, অর্থাৎ আমরা 1 নং সমীকরণ সম্পূর্ণটাকেই কিন্তু গুণ করতেছি। তাহলে ডানে দুইটা পদ আছে, এই যে এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে দুইটা পদকেই এই যে x প্লাস 1 ইন্টু x² প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দুইটা পদকেই যেহেতু গুণ করব, আলাদা আলাদা করে গুণ করতে হবে। a ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু এখানে আছে x প্লাস 1 ইন্টু x² প্লাস 1। আবার যদি আমরা দেখি, সরি, এখানে x² প্লাস 4 হবে, এখানে 4 হবে, এই যেটার হরে 4 ছিল, x² প্লাস 4 হবে, এখানে 4, এটা অবশ্যই 4 হবে। অর্থাৎ আমরা এই যে 1 নং সমীকরণটাকে গুণ করব, 1 নং সমীকরণেরই
বামের যে অংশটা আছে, বামের হরের যে অংশটা, অর্থাৎ হর বাম বাম পক্ষের যে হর, সেটা দিয়ে আমরা গুণ করতেছি। তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা দিয়ে আমরা গুণ করতেছি। তাহলে আমাদের একটা পদকে গুণ করা হয়ে গেছে, এখন আর একটা পদ থাকলো। এখানে থাকতেছে bx প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু, তাহলে এটাকে গুণ করতে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে ভগ্নাংশ আছে, লব হরের একটা ব্যাপার আছে, তাহলে আমরা অবশ্যই এটাকে কাটাকাটি করা যায়। আমরা দেখব এই যে হরে আছে এক্স প্লাস ওয়ান, লবে আছে এক্স প্লাস ওয়ান, কাটা, এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর কাটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইকুয়াল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান কাটা, তাহলে এটার সাথে গুণ হবে এটা, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ফোর আর এক্স স্কোয়ার প্লাস ফোর আমরা কেটে দিচ্ছি, লব হরকে ভাগ করতেছি, তাহলে এখানে থেকে বি এক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের এইটা কিন্তু হবে, এই লাইনটা হবে আমাদের সমীকরণ হবে। যেহেতু বোর্ডে জায়গা নেই, আমি উপরেগুলো মিশাই দিয়ে এটাকে আমরা 1 নং সমীকরণ লিখব, 1 নং সমীকরণ হিসেবে লিখব। তাহলে উপরের আমি সম্পূর্ণটাই মিশাই দিচ্ছি। আমাদের 1 নং সমীকরণটা যদিও লাগবে, আচ্ছা 1 নং সমীকরণটা থাকবে। আমি সুবিধার জন্য এই সমীকরণটাকে এটার পাশে লিখে সমীকরণ নম্বর দিব। হ্যাঁ, তাহলে আমি লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইকুয়াল এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বিএক্স প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা কিন্তু চাইলে এই দুই নং সমীকরণের সাহায্যেই এ বি সি সবগুলোর মান বের করতে পারি, কিন্তু বুঝতে একটু সমস্যা হবে। এই জন্য আমরা কি করব, আমাদের এই সমস্যাটা দূর করার জন্য আমরা আর একটা এক্সট্রা বা আর একটা 3 নম্বর একটা সমীকরণ আমরা নিব, বা আমরা যদি দেখি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইকুয়াল, আমরা সবগুলো দিয়ে গুণ করে দিব, দিয়ে আমরা আর একটা সমীকরণ পাবো। তাহলে এখানে পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এই বিএক্স দিয়ে এক্স গুণ করলে আমরা পাচ্ছি বি এক্স স্কোয়ার প্লাস বিএক্স, সি দিয়ে গুণ করলে পাচ্ছি সি এক্স প্লাস সি। এটাকে আমরা দিলাম 1 2 3 নং সমীকরণ। এখন আর তেমন কোনো কাজ নেই, আমাদের মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে। এখন এ বি সি এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে 1 নংয়ে শুধুমাত্র যে কোনো একটা এ বি সি এর মধ্যে যে কোনো একটার মান বের করার জন্য আমরা 2 নং সমীকরণটা ব্যবহার করব। এরপরে আমাদের 2 নংয়ের আর প্রয়োজন নেই, তারপরে বাকিটা আমরা 3 নং থেকে ব্যবহার করব। তো এইখানে আমরা এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই, এখন প্রশ্ন হচ্ছে এক্স এর মান কত বসাবো। তো তার জন্য আমরা আবারও এই যে 1 নং সমীকরণের হরের দিকে লক্ষ্য করব। 1 নং সমীকরণের যে হরের যে উৎপাদকগুলো আছে, যেমন এক্স প্লাস ওয়ান আছে, এটা সমান যদি আমরা 0 ধরি, এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0, তাহলে এক্স এর মান আসতেছে এক্স ইকুয়াল -1। আমরা এই -1টা বসাবো। তাহলে -1 যদি আমরা বসাই, তাহলে আমাদের 2 নং সমীকরণে এক্স এর মান -1 বসালে এটা 0 হয়, আর এটা সম্পূর্ণটাই তাহলে 0 হবে। শূন্যের সঙ্গে এটা গুণ করলে 0, আমাদের এই দিকে শুধু টিকে থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে 2 নং এ এক্স ইকুয়াল -1 বসিয়ে পাই। তাহলে আমরা এক্স এর জায়গায় -1 বসাবো, তাহলে -1 তার উপরে স্কোয়ার -4 ইন্টু -1 -7 ইকুয়াল, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এ ইন্টু -1 এর উপরে স্কোয়ার প্লাস 4, আর এখানে যদি এক্স এর কাছে এখানে -1 আমরা বসাই এখানে, তাহলে -1 + 1 ক্যান্সেল 0, অর্থাৎ এটা যদি 0 হয় এটা সম্পূর্ণটা 0, তাহলে এটা আমাদের লিখতে হচ্ছে না। এখান থেকে আমরা এর মানটা সহজে পাবো। তাহলে মাইনাসের উপর স্কোয়ার করলে হবে +1, এখানে ম্যানেজের মধ্যে +4 -7 ইকুয়াল, ম্যানেজের উপর স্কোয়ার করলে হবে +1, আর এখানে 4 5, একবারে আমরা লিখে দিই 5 আমরা লিখতে পারি। এখানে যদি আমরা হিসাব নিকাশ করি, 4 আর 5, 2 বার দিলে -2 ইকুয়াল 5
বাকিটা এদিক দেখি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 5a ইকুয়াল -2 আর a ইকুয়াল -2 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা a এর মান কিন্তু পাচ্ছি যে -2 ডিভাইডেড 5/5। তো a এর মান আমরা পাইছি। এখন আমাদের কিন্তু 2 এর তেমন একটা প্রয়োজন নেই। আমরা এখন বাকি মানগুলো বের করব, অর্থাৎ b আর c এর মান বের করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমি একটু লিখে রাখি সাইডে। a এর মান পাইছি -2/5। a এর মান আমরা -2/5 পাইছি। আচ্ছা, আমরা যদি এখন আমাদের এখানে একটা বিষয় হচ্ছে খুব সিম্পল বিষয়, যে শিক্ষার্থীদের যেই জায়গাটায় সমস্যা হয় সেটা হচ্ছে তারা একটা সমীকরণ দিয়ে, এই যে 2 নম্বর সমীকরণটা, এই 2 নম্বর সমীকরণ দিয়েই পুরো অঙ্কটা করতে চায়, এই জন্যই সমস্যাটা হয়। তো আমরা কি করব, এত ভাবনা চিন্তা না করে আরেকটা সমীকরণ লিখব, গুণ করে আরেকটা সমীকরণ লিখব, এরপরে আমাদের আর কোনো বাধা থাকবে না। হ্যাঁ, যেমন আমরা যদি এখন এক্স এর মান বের করতে চাই, সরি বি এর মান বের করতে চাই, তাহলে আমরা শুধু বি এর যেই মানগুলো আমরা, যেই সহগগুলো আমরা নিলে বি এর মান পাবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি বি এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে বি এর সহগ যদি আমরা চিন্তা করি তাহলে এখানে থাকে এক্স, অর্থাৎ এক্স এর সহগ সমকৃত করলে বি পাবো, বি হচ্ছে এক্স এর সহগ। কিন্তু এখানে এক্স এর সহগ যদি নেই, বি আসবে, সি আসবে, তাহলে কিন্তু সি এর মান জানতে হবে। সি এর মান কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু এখন কেবলমাত্র এ এর মান জানি। তাহলে আমরা এক্স স্কোয়ারের সহগগুলো যদি নেই তাহলেই কিন্তু আমরা বি এর মানটা পাবো। আসলে সমীকরণের নিয়ম হচ্ছে, এখানে একটা বিষয় হচ্ছে যে উভয় পক্ষ থেকে সেম চলকের সেম ঘাত বিশিষ্ট যে পদগুলো আছে তাদের সহগগুলো যদি নেই তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3 নং হতে, অথবা 3 নং থেকে কথাটা আমরা লিখি, 3 নং থেকে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত মানে সংগ্রহ করা, যে সমীকৃত করে পাই। এটি একটি বৈশিষ্ট্য, যদি আমরা কোনো একটি সমীকরণ থেকে একই চলক বিশিষ্ট যে পদ আছে, একই চলকের সেম ঘাত বিশিষ্ট যে পদ আছে তাদের সহগগুলো যদি আমরা নেই তাহলে সমীকরণের কিন্তু ডান পক্ষ বাম পক্ষ বজায় থাকবে, সমান থাকবে। তাহলে আমরা 3 নং থেকে এক্স স্কোয়ারের, এখানে পাচ্ছি এক্স স্কোয়ারের সহগ 1, ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু এক্স স্কোয়ার, বামে কিন্তু আর কোথাও এক্স স্কোয়ার নেই, এখানে আছে এক্স স্কোয়ার, এর মান হচ্ছে এ, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, এর মান হচ্ছে বি, আর কোথাও কিন্তু এক্স স্কোয়ার নেই, এর মান হচ্ছে প্লাস বি। তো আমরা এখন সহজেই কিন্তু বি এর মানটা পাবো। আমরা যদি লিখি যে a প্লাস বি ইকুয়াল 1, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে b ইকুয়াল 1 মাইনাস এ, অথবা বাকিটা এই দিক দেখি, বা আমরা যদি এখানে দেখি যে b ইকুয়াল 1 মাইনাস, তাহলে এর মান কত, আর এর মান আমরা পাইছি -2/5। তাহলে আমরা যদি দেখি এখানে 1 মানে ধরুন যে প্লাস 2/5, তাহলে আমরা এখান থেকে কি পাই, আমরা যদি এখানে লসাগু করি, লসাগু 5, 5 একে 5, 5 একে 5 আর 2 7, 7/5। তাহলে আমরা এখানে পাচ্ছি 7/5। তাহলে বি এর মানটা আমরা একটু লিখে রাখি, বি এর মান হচ্ছে এখানে 7/5। তাহলে আমরা এ পাইছি, বি পাইছি, এখন কিন্তু আমাদের পালা হচ্ছে সি এর মান বের করা। তাহলে আমরা যদি দেখি যে 3 নং থেকে আমাদের এখন কিন্তু, আমরা যদি খেয়াল করি, আমাদের বি এর মান, সি এর মান যদি আমরা পেতে চাই, এই যে এখানে সি আছে, তাহলে সি এর সঙ্গে কে আছে, এক্স আছে, তাহলে এক্স এর সহগ সমীকৃত করলেই হবে। আবার এক্স এর সহগের এখানে বি পাচ্ছি, বি এর মান তো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 নং থেকে এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে এখানে বামে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সহগ -4 আছে, -4 ইকুয়াল, এখানে এক্স বলতে কিন্তু আর কোথাও নেই, এক্স বলতে এখানে বি আছে, এক্স এর সহগ বি আছে, বি প্লাস ওইখানে আমরা এক্স এর সহগ সি পাচ্ছি। অনুরূপভাবে আমরা যদি লিখি যে বি প্লাস সি ইকুয়াল -4, বা এখানে আমরা যদি দেখি মান বের করবো সি এর, সিটা বামে থাকবে, -4, বিটা ওইদিকে যায়, +4 হয়ে যাবে, প্লাস বি হয়ে যাবে -বি, বাকিটা এইদিকে লিখি। তাহলে সি ইকুয়াল আমরা কি পাচ্ছি, -4 মাইনাস বি এর মান কত আছে, বি এর মান আছে 7/5, তাহলে 7/5। তো এখানে তো বোঝা যাচ্ছে লসাগু হবে 5,
4 যেহেতু এখানে একটাই সংখ্যা, পূর্ণ সংখ্যা, নিচে হর হিসেবে 1 আছে, ভাগ করলে 5 হবে, সরাসরি গুণ করলে হবে -20 -20, -5কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 7 কে 7, তাহলে এখানে আমরা পাচ্ছি 5 উপরে -27। তাহলে আমরা সি এর মান কত পাইলাম? সি এর মান আমরা পাইলাম যে -27 ডিভাইডেড বাই 5। আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন যদি আমরা এ বি সি এর মান 1 নংয়ে বসাই দিই তাহলে কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝে গেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি বোঝার কথা সহজ করে করার চেষ্টা করতেছি। আসলে অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা একেবারে সহজ পদ্ধতিটা বেছে নিচ্ছি। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে এখন 1 নং এ এ বি ও সি এর মান বসিয়ে পাই। বসাই দিই। তাহলে আমরা এখানে বামে কি পাচ্ছি? x² -4x - 7 ডিভাইডেড বাই x + 1 ইন্টু x² + 4 ইকুয়াল, আমরা এখানে কি পাচ্ছি? অভেদ চিহ্ন দিছি। তাহলে এর মান আমরা কিন্তু বসাবো। এর মান হচ্ছে -2/5 ডিভাইডেড বাই x + 1 প্লাস, আমরা যদি দেখি বি এর মানের সাথে x গুণ আছে, তাহলে বি এর মান হচ্ছে 7/5, তাহলে 7 এর সাথে x গুণ করলে হয় 7x ডিভাইডেড বাই 5 প্লাস সি এর মানটা কিন্তু মাইনাসে আছে, তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি -27/5। তাহলে এখন আমরা কি লিখবো? আমরা যদি দেখি এখানে ভাগ উল্টে গুণ করি, -2 ডিভাইডেড বাই 5 ইন্টু এই যে ভাগ চিহ্নটা ছিল, এই বড় ভাগ চিহ্নটাকে আমরা গুণ করলাম, তাহলে নিচের অংশটা উল্টে যাবে। তাহলে নিচে কি আছে? এর নিচে কিন্তু 1 আছে, তাহলে এই 1টা উপরে যাবে আর x + 1টা নিচে আসবে। অনুরূপভাবে আচ্ছা, এখানে নিচে হর ছিল x² + 4 প্লাস, এখানে যদি আমরা দেখি ডান দিকে আমাদের আগে লবের একটু হিসাব নিকাশ আছে। লবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 7x ডিভাইডেড বাই 5, ব্র্যাকেট তুলে দিলে হয় -27 ডিভাইডেড বাই 5, আর এখানে পাচ্ছি x² + 4। আরেকটা লাইন আমরা এখানে লিখতে পারি এই 2 দিয়ে 1কে গুণ করলে হবে 2 উপরে যাবে, নিচে 5 এর সাথে থাকবে x + 1 প্লাস, এদিকে যদি আমরা দেখি এখানে নিচে থাকে x² + 4, আর এখানে তো লসাগু হবে, লবের মধ্যে লসাগু হলে লসাগু আর এখানে হর সেম আছে, ভাগ করলে 1 হয়, 7 এর সাথে 1 গুণ করলে 7x মাইনাস অনুরূপভাবে 27। এগুলো আমরা বুঝি আশা করি, যেহেতু হায়ার ম্যাথ করতেছি। তাহলে এরপরে আমাদের আর 2টা লাইন লিখতে হবে। এই লাইনটা মিশিয়ে দিচ্ছি, তাহলে এটাও মিশিয়ে দিতে পারি, আমাদের এটারও কিন্তু এখন আর প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের এখন সর্বশেষ যে লাইনটা ছিল, এখানে -2 ডিভাইডেড বাই নিচে পাচ্ছি 5 ইন্টু x + 1, আর এখানে যদি আমরা একটু দেখি, এখানেও কিন্তু আমরা ভাগ উল্টে গুণ করব, প্লাস যেমন উপরে আছে 7x - 27 ডিভাইডেড বাই 5, এই যে ভাগ চিহ্নটা আছে, এই ভাগ চিহ্নটাকে আমি গুণ করে দিলাম, তাহলে এর নিচে একটা 1 আছে হর, তাহলে 1টা উপরে যাবে, ভাগ উল্টে গুণ হয়, নিচের ভাগ চিহ্নটাকে গুণ করলে ভাগের নিচের অংশটা উল্টে যায়, অর্থাৎ ব্যস্তকরণ হয়ে যায়, 1টা উপরে যায়, x² + 4টা নিচে আসবে, x² + 4। তো আমরা যদি দেখি যে এখানে আছে মাইনাস, সামনে ভালো দেখাচ্ছে না, আমরা এই জন্য এই পদটাকে সামনে নিয়ে যাব আর মাইনাস যুক্ত পদটাকে পরে নিয়ে আসবো। সেই সঙ্গে একটা লাইন আমরা লিখতে পারি, এটা লবের সাথে গুণ করে 1-এর সাথে গুণ করা হয় 7x - 27 ডিভাইডেড বাই 5 ইন্টু x² + 4 মাইনাস, এখানে আমরা পাচ্ছি 2 ডিভাইডেড বাই 5 ইন্টু x + 1। আমাদের হরের আর কোনো দরকার নেই, আমরা এইগুলা নিচের অংশগুলো মিশিয়ে লিখছি। এখন যদি আমরা খেয়াল করি যে এই জায়গায় আমরা যদি দেখি যে কমন একটা উপাদান আমরা পাচ্ছি, সেটা হচ্ছে হরের মধ্যে 5 আছে, তাহলে আমরা হর কমন নিতে পারি। এই যে আমরা হর 5 কমন নিলাম, তাহলে লবে কি দিতে হবে? 1 দিতে হবে। তাহলে এখন যদি আমরা দেখি যে এখানে আমাদের
কি থাকতেছে, লবে থাকতেছে 7x মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস উপরে তো 2 থাকবেই, আর নিচের 5 যেহেতু কমন নিয়ে ফেলছি, নিচে শুধু থাকবে x প্লাস 1। এটাই কিন্তু আংশিক ভগ্নাংশ। আমরা লিখতে পারি যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি আংশিক ভগ্নাংশের এই অঙ্কটি বুঝে গেছেন খুব ভালোভাবে। তো পরের এরকম আরও সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।